ঘন কালো এক রাত। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে 200 বছরের পুরনো নীলকুঠিটা। সেটার চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ভেঙে মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকে উঠছে। কেউ যদি সেই রাতে নীলকুঠিতে কান পাতত, তাহলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকত। দীপেন পাগলের মতন ছুটে নামছে সিঁড়ি দিয়ে। তার চোখ জবার মতন লাল, শ্বাস ফুলছে, বুক ধড়ফড় করছে, সারা শরীর ঘামে ভেজা, কিন্তু তবুও সে মরিয়া হয়ে দৌড়াচ্ছে। এই নীলকুঠি থেকে তাকে বেরোতেই হবে, না হলে সেও যে তার বন্ধুর মতন ভয়ঙ্কর মৃত্যুর কোলে ঢলে পড়বে। সে যে তাকেও ছাড়বে না। একতলায় নামতেই দীপেন সিঁড়ি থেকে সোজা ছুট লাগালো নীলকুঠির মূল দরজা লক্ষ্য করে। অমনি সে সজোরে ধাক্কা খেল। ব্যথায় চেঁচিয়ে উঠল দীপেন। তার মাথা দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে লাগলো। অতি কষ্টে সে সামনের দিকে তাকালো, আর তাকাতেই তার চক্ষু বিস্ফারিত হয়ে গেল। সদর দরজার জায়গায় এখন আছে দেওয়াল। এটা কি করে সম্ভব? একটু আগেই তো এখানে। হঠাৎ পিছন থেকে নুপুরের শব্দ পেল দীপেন। তার সর্বাঙ্গ দিয়ে খেলে গেল এক উদ্যম আতঙ্ক। সে এসে গেছে। একটা লাস্যময়ী মেহি শীতল হাসি নীলকুঠির আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগল। দীপেন ভয়ে তটস্থ। নুপুরের শব্দ এখন আরো কাছে চলে এসেছে তার। শির দাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল দীপেনের। হঠাৎ ঘাড়ের কাছে একটা প্রবল ঠান্ডা ছোঁয়া অনুভব করল দীপেন। তার পিছনে এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্করী নারী মূর্তি। তার পরনে ফিনফিনে একটা শাড়ি, ঘন লম্বা চুল উঠছে। আটো সাটো গড়ন আসক্ত করে তুলতে বাধ্য যে কোনো পুরুষকে, কিন্তু তার মুখ যেন সাথে আবারও শুনতে পেল সেই হাসি। পর মুহূর্তেই দীপেনের মাথাটা এক টানে মোটকে দিল সেই ভয়ঙ্করী নারী মূর্তি। মেঝেতে লুটিয়ে পড়ল দীপেনের নিথর দেহ। অট্টহাসি হেসে উঠল সেই নারী। গভীর আধারে নিমজ্জিত হল দেবলপুরের শেষ প্রান্তের নীলকুঠি। নমস্কার, আমি রয়েছি দিব্যেন্দু, আর আপনারা শুনছেন ফিকশন দুনিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেবলপুর সিরিজের দ্বিতীয় গল্প, নিশি প্রেয়সী। আজকের গল্পটি কিন্তু সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। বৈশম্পায়ন দাসের লেখা দেবলপুর সিরিজের দ্বিতীয় গল্প, নিশি প্রেয়সী। সকলে কিন্তু হেডফোন ব্যবহার করবেন গল্পটি শোনার জন্য। আর হ্যাঁ, অনেকে আছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই বেরিয়ে যাচ্ছেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, বৈশম্পায়ন দাসের লেখা নিশি প্রেয়সী। ঘন কালো কালবৈশাখীর রাত। দমকা ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি ও ক্রমাগত বজ্রপাতের শব্দে সমস্ত পৃথিবী এক
প্রলয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই আবহাওয়ার মধ্যে একটা হোন্ডা সিটি জঙ্গলে মোড়া হাইওয়ে দিয়ে ধেয়ে চলেছে দুর্গাপুরের দিকে। মুখচোরা হয়ে সিটে বসেছিল দময়ন্তী। বেশ রাগের স্বরে এবার সে রাজেশের দিকে চেয়ে বলে উঠল, বারবার তোমায় বলেছিলাম যে আজকে রাতটা গ্রামের বাড়িতে থেকে যায়, কিন্তু তোমার ঢ্যাটামির জন্য আমরা এইরকম দুর্যোগের মধ্যে পড়লাম। একই রাস্তা খারাপ, তার উপর এই ওয়েদার, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আর দেখতে হবে না। রাজেশ স্ত্রীকে শান্ত করানোর চেষ্টা করল। আরে তুমি চিন্তা করছো কেন? গাড়ির ড্রাইভার স্বয়ং রাজেশ গুপ্ত, ন্যাশনাল স্পোর্টস ড্রাইভিংয়ের চ্যাম্পিয়ন তোমার স্বামী। আমার বউ হয়ে এত ভয় পেলে কি চলে? দময়ন্তী মুখ গোজ করে বাইরের দিকে তাকিয়ে রইল। রাজেশ অগত্যা আবার গাড়ি চালানোই মনোনিবেশ করল। রাজেশ গুপ্ত একজন বিখ্যাত উকিল। সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকে দুর্গাপুরে। এক আত্মীয়ের বিয়েতে সে পরিবারকে নিয়ে এসেছিল চন্দনপুর গ্রামে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও সে পরিবার নিয়ে রওনা দেয় দুর্গাপুরের উদ্দেশ্যে। এখন কিন্তু তার মনে হচ্ছে যে বাড়ি ফেরার সিদ্ধান্তটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। মা, এই জায়গাটার ব্যাপারে ম্যাপে তো কিছুই পাচ্ছি না, শুধু এর নাম ছাড়া। আর এমনি নেটের অবস্থা খুব খারাপ। চার্জটাও আমার আর আধ ঘন্টার মধ্যে শেষ হবে। বিরক্ত হয়ে বলল মুগ্ধা। আরে মা, আমরা বাড়ি পৌঁছে যাব ঠিক সময়, তুই চিন্তা করিস না। মেয়েকে ভরসা জোগানোর চেষ্টা করে বলল রাজেশ। রাজেশ বউ আর মেয়েকে আশ্বাস দিয়ে যাচ্ছে বটে, কিন্তু তার নিজের মনেও সন্দেহ জন্মেছে। তেলের দাগ তলানিতে এসে ঠেকেছে। একটা পেট্রোল পাম্পে পৌঁছে তেল ভরানোটা অতি আবশ্যক। আশেপাশে দেখেই চলেছে সে, কিন্তু না, একটা পাম্পও তার চোখে পড়ছে না। কি নাম রে এই জায়গাটার, মুগ্ধা? প্রশ্ন করল দময়ন্তী। গুগল ম্যাপে দেখে মুগ্ধা বলল, জায়গাটার নাম দেবলপুর মা, একটা গ্রাম। আমরা গ্রামটার একদম শেষের দিকে। দময়ন্তী চুপ করে রইল। এই জায়গাটা শিগগিরই ছাড়িয়ে এগিয়ে যেতে চায় সে। বাইরের দিকে তাকিয়ে রইল সে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। ভয় পেয়ে দময়ন্তী চেঁচিয়ে উঠল, এই কি হলো, কি হলো? অ্যাক্সিডেন্ট করে বসলে নাকি? উফ, অ্যাক্সিডেন্ট কেন করব? বোধহয় ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে। দাঁড়াও, নেমে দেখছি। বিরক্ত হয়ে বলল রাজেশ। অমনি রাজেশের হাত খামচে ধরল দময়ন্তী। তুমি কি পুরো পাগল হয়ে গেছো? আরে এই বৃষ্টিতে গাড়ি থেকে বেরোবে? একে এই দুর্যোগ, তার উপর জায়গাটাও শুনশান। যদি কোনো অঘটন ঘটে যায়, তুমি যেও না প্লিজ। ভয়ার্ত কণ্ঠে মিনতি করতে শুরু করলো দময়ন্তী। বউয়ের মাথায় হাত রেখে রাজেশ এবার বলল, জিলি, আমার কিচ্ছু হবে না, কিন্তু তুমি একটু বোঝবার চেষ্টা করো। যদি বাইরে বেরিয়ে চেক না করি তাহলে গোলমালটা ধরতে পারবো না, আর গাড়িটা সারাতেও পারবো না। এই জায়গায় গাড়িতে চুপ করে বসে থাকা অনেক বেশি ক্ষতিকারক। এই বলে রাজেশ উইন্ডচিটার পরে গাড়ি থেকে নামল। গাড়ি থেকে বেরোতেই রাজেশ বুঝতে পারল বৃষ্টির দাপটটা। এ যেন এক মহাপ্রলয়ের মধ্যে পড়ে গেছে সে সপরিবারে। কোনো ক্রমে সে গাড়ির বনেট খুলল এবং বুঝতে পারল গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। দময়ন্তী গাড়ি থেকে ডেকে উঠল, কি গো, কি হলো? ইঞ্জিন গেছে গো। আমি বারবার এই জন্য বারণ করেছিলাম এই দুর্যোগে না বেরোতে। এবার আমরা কি করব? চিন্তিত গলায় বলে উঠল দময়ন্তী। নিচু গলায় রাজেশ বলল, এখানে আশেপাশে আমরা ঠিক একটা কিছু ম্যানেজ করে। কি ম্যানেজ করবে তুমি শুনি? রাজেশকে কথা শেষ না করতে দিয়ে গর্জে উঠল দময়ন্তী। আজ পুরো পরিবারকে বিপদে ফেলেছো তুমি। হায় ভগবান, কেন আমরা আজকে বেরোলাম? রাজেশ কি বলবে বুঝতে পারছিল না। আশেপাশে চারিদিকে ধুধু করছে জঙ্গল আর জঙ্গল। রাতে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা এখানে নেই।
গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছিল সে। এমন সময় তার চোখ আটকে গেল দূরে জঙ্গলের শেষে একটা বট গাছের দিকে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে ওই বট গাছটার পিছন দিকে একটা স্থাপত্য চোখে পড়ল যেন তার। ওটা কি একটা বাড়ি? আরেকবার বিদ্যুতের ঝলকানিতে রাজেশ স্পষ্ট দেখতে পেল বাড়িটাকে। হ্যাঁ, ওটা একটা বাড়ি তো বটেই। রাজেশ দময়ন্তীকে এবার বলল, এই জঙ্গলের শেষ প্রান্তে একটা বাড়ি দেখতে পাচ্ছি। আজ রাতটা কাটানোর জন্য জায়গা পেয়ে গেছি আমরা মনে হচ্ছে। তুমি শিওর যে বাড়ি দেখেছো? দময়ন্তী একটু সন্দেহের স্বরে প্রশ্নটা করল। আরে আমি শিওর। তোমরা গাড়ি থেকে নেমে আমার সাথে প্লিজ চলো ওইখানে। এই দুর্যোগের রাতে না হলে এই শুনশান রাস্তাতেই থাকতে হবে। দময়ন্তী চিন্তায় পড়ল। সে কিছু বলতে যাচ্ছিল, তখনই মুগ্ধা বলল, আমরা ওই বাড়িটাতেই যাই না মা, প্লিজ প্লিজ চলো না মা, বাবা ঠিক বলছে, প্লিজ চলো ওখানে। মেয়ের কথা অগত্যা বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে রওনা দিল দময়ন্তী সেই বাড়ির দিকে। বউ আর মেয়ের মাথায় ছাতা ধরে কোনো রকমে ভিজতে ভিজতে সেই বাড়িটার কাছে গিয়ে পৌঁছালো তারা। বাড়িটার সামনে আসতেই তারা সবাই অবাক হয়ে গেল। রাজেশ যেটাকে একটা সাধারণ বাড়ি বলে মনে করছিল, সেটা আসলে একটা বিশাল বাংলো। ইংরেজ আমলের তৈরি সেই বাংলো এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। বাড়িটার বাইরেটা খুব সুন্দর। বোঝা যাচ্ছে যে বাড়িটার যথেষ্ট যত্ন নেওয়া হয়। মুগ্ধা রাজেশকে বলল, বাবা চলতে চলো ওই বাড়িটায়। রাজেশ মুগ্ধা ও দময়ন্তীকে নিয়ে সেই নীলকুঠিতে এসে পড়ল। সেই নীলকুঠির দরজায় ধাক্কা দিতে লাগলো। বাড়িতে কেউ আছেন? একটু দরজাটা খুলবেন? দয়া করে দরজাটা একটু খুলুন, আমরা খুব বিপদে পড়েছি। রাজেশ ও তার পরিবার কিছুক্ষণ এভাবেই ডাকাডাকি করতে ও নীলকুঠির দরজা ধাক্কাতে লাগলো। হঠাৎ নীলকুঠির দরজাটা খুলে গেল। সাথে সাথে কুঠির ভিতর থেকে বেরিয়ে এলো লণ্ঠন হাতে একজন নারী। লণ্ঠনের আলোতে সেই নারীকে দেখে অবাক হয়ে গেল রাজেশ। বছর 20 এক মেয়ে, টানা টানা চোখ ও কোমর অবধি চুল, গায়ে একটা পুরনো শাড়ি। মেয়েটার আঁটো সাঁটো গরমটাও চোখ এড়ালো না রাজেশের। কি ব্যাপার? প্রশ্ন করল সে নারী। তার গলার স্বর যেন সিতারের ঝংকার। রাজেশ উত্তর দিল, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের গাড়িটা খারাপ হয়ে পড়েছে ওই জঙ্গলের ধারের রাস্তাটায়। এই দুর্যোগের রাতে পরিবার নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। দয়া করে আজ রাতটা একটু এই বাড়িতে আমাদের আশ্রয় দেবেন। যুবতী কিছুক্ষণ রাজেশ ও তার পরিবারের সদস্যদের জরিপ করে নিয়ে বলল, এই নীলকুঠিতে অসহায়দের সবসময় আশ্রয় দেওয়া হয়। আসুন, ভিতরে আসুন। একটা প্রহেলিকাময় হাসি খেলে গেল তার ঠোঁটের কোণে। এই বলে সেই যুবতী বাড়ির ভিতরে চলে গেল। দময়ন্তী ও মুগ্ধা তাড়াতাড়ি নীলকুঠির ভেতরে ঢুকল। রাজেশ সবার শেষে ঢুকল। গুপ্ত পরিবার ভেতরে ঢুকতেই নীলকুঠির দরজাটা যেন আপনা থেকেই ধড়াম শব্দে বন্ধ হয়ে গেল। বুকটা ছ্যাঁত করে উঠল দময়ন্তীর। বাড়ির ভিতরটা অন্ধকার, লণ্ঠনের আলোয়। যদিও এটুকু বোঝা গেল যে বাড়িটার যথেষ্ট যত্ন নেওয়া হয়। যুবতীটি এবার রাজেশদের উদ্দেশ্য করে বলল, নীলকুঠিতে আপনাদের স্বাগত। আজকের রাতটা আপনারা এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। শুধু খাবারের ব্যবস্থা করা সম্ভব নয়। রাজেশ বলল, না না, সে কোনো ব্যাপার নয়। এই দুর্যোগের মধ্যে যে মাথা গোঁজার জায়গা দিয়েছেন আপনি আমাদের, এই আমাদের সৌভাগ্য।
যুবতী রাজেশের দিকে তাকালো। রাজেশের দিকে তার ওভাবে তাকানোটা ভালো লাগলো না দময়ন্তীর। সে এবার যুবতীকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি কি এই বাড়ির মালকিন? দময়ন্তীর দিকে চাইল সেই যুবতী। একটা অদ্ভুত হিংস্রতা ছিল তার চাহনিতে। মনটা কেমন যেন কেঁপে উঠল দময়ন্তীর। আমি এই নীলকুঠির দেখাশোনা করি। কুঠিরের মালিক তো অনেক দূরে থাকেন, তাই তার অনুপস্থিতিতে। হ্যাঁ, আমি এই বাড়ির মালকিন। দময়ন্তী আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু যুবতী তার আগেই তাদের সকলকে বলল, আপনাদেরকে আমি ঘর দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সঙ্গে। এই বলে সে দোতলার দিকে অগ্রসর হল। দোতলাটা যেন আরো বেশি অন্ধকার মনে হলো দময়ন্তীর। প্যাসেজের দেওয়ালে টাঙানো শত বছরের পুরনো ধুলোয় মোড়া ছবিগুলো যেন অধীর আগ্রহে দেখছে দময়ন্তী ও তার পরিবারকে। নিজের অজান্তেই গাটা যেন কেমন একটা শিউরে উঠল তার। একটা ঘরের দরজা খুলে দিয়ে যুবতীটা রাজেশের দিকে তাকিয়ে বলল, এই যে, আপনারা এই ঘরেই থাকতে পারেন। ধন্যবাদ। বলে রাজেশ সপরিবারে ঘরে এসে ঢুকল। ঘরটা বেশ সুন্দর। দুটো সেকেলে পালঙ্ক আছে ঘরের মধ্যিখানে। আসবাবপত্র বিশেষ কিছুই নেই। চমৎকার ঘর, কি বলো? মেয়ে আর বউকে জিজ্ঞেস করলো রাজেশ। একটা পালঙ্কের উপর গিয়ে বসে জুতো খুলতে খুলতে মুগ্ধা বলল, ঠিকঠাক, আজ রাতে কাজ চালিয়ে নেওয়া যাবে। আপনারা বিশ্রাম নিন, আমি তবে এখন আসি, অনেক রাত হলো। রাজেশকে বলল সেই যুবতী। বেশ, বলল রাজেশ। যুবতীটি চলেই যাচ্ছিল, এমন সময় রাজেশ তাকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। যুবতীটি থামল। রাজেশের দিকে ফিরে তাকালো সে। তারপর একটা বাঁকা হাসি হেসে উত্তর দিল, আমার নাম লতিকা। এই বলে সে নিচ তলায় নেমে গেল। প্রস্থান করার আগে লতিকার চোখে একটা হিংস্র লালসার চাহনি চোখ এড়ালো না দময়ন্তীর। গাটা শিউরে উঠল তার। গভীর রাত। মুগ্ধা ও দময়ন্তী ঘুমিয়ে কাদা। হঠাৎ ঘুম ভেঙে গেল রাজেশের। ঘরের বাইরে একটা ঝনঝন শব্দ হচ্ছে। নুপুরের কি? রাজেশ পাশে তাকিয়ে দেখল দময়ন্তী ও মুগ্ধা অঘোরে ঘুমোচ্ছে। সে ধীর পায়ে এবার বিছানা থেকে নেমে ঘর থেকে বেরোলো। দোতলাটা পুরো অন্ধকার। অন্ধকার সেই প্যাসেজ দিয়ে এগিয়ে চলতে লাগলো পশ্চিমের দিকে। হাঁটতে হাঁটতে প্যাসেজের দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে চোখ আটকে গেল রাজেশের। ছবিটা একটা মহিলার। ধুলোর আস্তরণে ঢাকা পড়লেও মহিলার তেজ সেই অন্ধকারেও যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। হঠাৎ কানের খুব কাছে একটা শীতল ফিসফিসে শব্দ শুনতে পেল রাজেশ। তোমার জন্যই তো অপেক্ষা করছি অনেক, আমার আমার তৃষ্ণা পূরণ করো। চকিতে রাজেশ ঘুরে দাঁড়ালো। কেউ নেই। প্যাসেজ এখনো তেমন একই রকম শুনশান। তাহলে এক্ষুনি কার কণ্ঠস্বর সে শুনল? গা ছমছম করে উঠল রাজেশের। আবার ছবিটার দিকে তাকালো সে। ছবিটায় যেন সে হারিয়ে যেতে লাগলো। ছবিতে বিরাজমান মহিলাকে যেন সে যুগ যুগান্তর ধরে চেনে। এক তীব্র অস্থিরতা তার শরীরের মধ্যে একটা ঝড় তুলল, যেন ছবির মেয়েটা নিজের বুকে টেনে নিতে চাইছে রাজেশকে। ঠিক সেই সময় একটা অদ্ভুত সুর ভেসে এলো তার কানে। মহিলা কণ্ঠের
গানের সুর। আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে, চূর্ণ করো মোর সুখেরে বাঁধ, জাগাও প্রাণে শরীরে। আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল রাজেশ। সমস্ত নীলকুঠি জুড়ে ধ্বনিত হতে লাগলো গানটা। আধারের ঘন সেই সঙ্গে এক মাদকীয় গন্ধে মাথা ঝিমঝিম করতে লাগলো রাজেশের। এমন সময় তার চোখে পড়ল একটা লাল শাড়ি পরা নারী মূর্তি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে একতলায়। খুঁজে তোমারে, আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে, চূর্ণ করো মোর সুখেরে বাঁধ, জাগাও প্রাণে শরীরে। আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে। গানটা ওই মহিলাই গাইছে। তার পায়ের নুপুরের ঝনঝন শব্দ আরো অদ্ভুত করে তুলছে পরিবেশটা। রাজেশ নেশাচ্ছন্নের মতো এবার সেই নারী মূর্তির পিছন পিছন নিচে নামতে লাগলো। বাইরে ঝড়ের মাত্রা আরো অনেক বেড়েছে। মাঝে মধ্যেই বাইরে থেকে বিদ্যুতের শব্দ ভেসে আসছে। রাজেশের একবারও মনে পর্যন্ত হলো না যে ওই অন্ধকার রাতে ওই নীলকুঠিতে আকস্মিক সেই নারী মূর্তি কোথা থেকে এলো। সে এগিয়ে চলল তার পিছনে। বিছানায় উঠে বসল দময়ন্তী। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, শ্বাসের গতিটাও বেশ বেড়েছে। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছে সে। এরকম স্বপ্ন সে আগে কখনোই দেখেনি। বুকটা এখনো কাঁপছে তার। মেয়ের দিকে তাকালো দময়ন্তী। মুগ্ধা অঘোরে ঘুমোচ্ছে। তার মনটা একটু শান্ত হলো। মেয়ের মাথায় চুমু খেলো সে। এবার নিজের বাঁ দিকে তাকাতেই দময়ন্তীর বুকটা কেঁপে উঠল। বিছানায় শুধু সে আর মুগ্ধা। রাজেশ কই? তড়িঘড়ি বিছানা থেকে নেমে দময়ন্তী ডাকলো, রাজেশ, রাজেশ, কই তুমি? রাজেশ! কোনো উত্তর নেই। দময়ন্তী বাথরুমের দিকে গেল। দরজা বন্ধ বাথরুমের। এবার একটা চাপা আতঙ্ক গ্রাস করতে লাগলো দময়ন্তীকে। কোথায় তার স্বামী? এত রাতে তাকে আর মুগ্ধাকে ছেড়ে রাজেশ কোথায় যাবে? এমন সময় তীব্র আঁধারের মধ্যেও দময়ন্তীর নজরে পড়ল ঘরের দরজাটা খোলা। তার মানে রাজেশ বাইরে বেরিয়েছে। কিন্তু কেন? দময়ন্তী এবার ঘর থেকে বেরোলো। গোটা দোতলা অন্ধকার। খুব সন্তর্পণে সে দোতলায় রাজেশকে খুঁজতে লাগলো। রাজেশ, রাজেশ তুমি কোথায়? রাজেশ! দময়ন্তী বেশ কয়েকবার ডাকলো নিজের স্বামীকে। কোনো সাড়া পেল না সে। নীলকুঠির দেওয়ালে দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো তার আওয়াজ। চিন্তার বলিরেখা ফুটে উঠল এবার দময়ন্তীর পুরো মুখবয়বে। একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল তার মন। কোথায় গেল তার স্বামী? হঠাৎ তার মনে পড়ল লতিকার কথাটা। হ্যাঁ, ওই মেয়েটাকে ডাকতে হবে এক্ষুনি। লতিকা, লতিকা তুমি কোথায়? লতিকা, উপরে এসো লতিকা, জলদি! লতিকা! কয়েক মুহূর্ত কেটে গেল, কিন্তু না, লতিকারও কোনো খোঁজ পাওয়া গেল না। বিভ্রান্ত হয়ে গেল দময়ন্তী। চারিদিকে ছুটোছুটি করছিল সে। হঠাৎ সে থমকে দাঁড়ালো একটা শব্দ শুনে। প্রেয়সীর দীর্ঘ প্রতীক্ষার সাক্ষী এই ক্ষুধার্ত প্রাচীর। অমানিসার আধারে মুক্ত হবে, তাই আনচান করে এ শরীর। আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে, চূর্ণ করো মোর সুখেরে বাঁধ, জাগাও প্রাণে শরীরে। আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে। কি অদ্ভুত একটা গান!
দময়ন্তী দেখল একতলার একদম শেষের দিকে একটা ঘরের দরজা খোলা রয়েছে। সেখান থেকে ভেসে আসছে এই গানটা। দ্রুত পায়ে সে নিচে নেমে এগিয়ে গেল সেই দিকে। ঘরটায় পৌঁছে সে দেখল ঘরটা পুরো ফাঁকা এবং অন্ধকার। গানটা কিন্তু তখনও হচ্ছে। তাহলে কে গাইছে গানটা? ঘরে ঢুকে অন্ধকারে হাত রাতে লাগলো চারিদিকে দময়ন্তী। হঠাৎ দেওয়ালে কোথাও একটা হাত লাগতে সে দেখল ঘরের মেঝের একটা কোণ হঠাৎ খুলে গেল। আশ্চর্যচকিত হয়ে গেল দময়ন্তী। এই যে একটা সুড়ঙ্গ। ধীরে ধীরে এগিয়ে গেল সে সেই সুড়ঙ্গের দিকে। কাছে পৌঁছাতেই সে দেখল সিঁড়িটা নেমে গেছে সুড়ঙ্গটার মধ্য দিয়ে আরো নিচে। মনের ভিতরে যেন কেউ বলে উঠল দময়ন্তীকে সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতে। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করল দময়ন্তী। সুড়ঙ্গের ভিতরের পরিবেশটা খুব ঠান্ডা। একটা কটু গন্ধও পেল দময়ন্তী। সিঁড়িগুলো খুব স্যাঁতস্যাঁতে। ধীরে ধীরে নামতে লাগলো সে নিচে। দময়ন্তী বুঝল যে এই সুড়ঙ্গটা দিয়ে সে নেমে চলেছে একটা পাতাল ঘরের মধ্যে। সুরটা এবার আরো স্পষ্ট শুনতে পেল সে। আধারের ঘন ঘটায় আখি খুঁজে তোমারে। পাতাল ঘরটা বেশ হিমেল। একটা কটু গন্ধও নাকে এলো দময়ন্তী। এতক্ষণে চোখ শুয়ে গেছে তার। সে এবার মেঝের দিকে তাকালো এবং একটা ঠান্ডা ভয়ের স্রোত তার শির দাঁড়া দিয়ে খেলে গেল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটা কঙ্কাল। এছাড়াও পড়ে রয়েছে মানুষের পচা গলা, কাটা হাত পা। এ কোন নরকে এসে পড়ল দময়ন্তী? ধীরে ধীরে সে এগোতে লাগলো। পাতাল ঘরের একদম শেষে একটা ঘর নজরে পড়ল তার। সেদিকে হালকা রোশনাই এবং ঠিক তখনই সে দেখল সেদিকে এগিয়ে চলেছে তার স্বামী রাজেশ। হতভম্ব হয়ে গেল দময়ন্তী। এই অদ্ভুত গুপ্ত জায়গায় তার স্বামী কি করছে? কখনই বা সে এখানে এলো? দময়ন্তী ডেকে উঠল, রাজেশ, এই রাজেশ, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই রাজেশ। কিন্তু রাজেশ দাঁড়ালো না। সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল সেই ঘরের দিকে যেখান থেকে হালকা রোশনাই আসছে। দময়ন্তী এবার ছুটে গিয়ে ঝাঁকিয়ে দিল রাজেশকে। এই, তুমি কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে রাজেশের হুঁশ ফিরল। ফ্যাল ফ্যাল করে তাকালো সে দময়ন্তীর দিকে। দময়ন্তী আবার বলল, কি গো, তুমি এখানে কি করছো? আমি বাইরে বেরিয়েছিলাম ঘর থেকে। দোতলায় একটা গানের আওয়াজ পেলাম, একটা মেয়েকে দেখতে পেলাম। তার পিছন পিছন আমি চলতে লাগলাম। রাজেশ উত্তর দিল। সে যেন খেই হারিয়ে ফেলেছে। গান? অবাক হয়ে গেল দময়ন্তী। আমি নিজেও তো একটা গানকে ফলো করে এই পাতাল ঘর অব্দি পৌঁছালাম, আর ফাইনালি তোমায় পেলাম। ঠিক তখনই আবার সেই গানটা ভেসে এলো। এবার স্পষ্ট বোঝা গেল সেই গানটা সামনের ঘরটার মধ্যে কেউ গাইছে। দময়ন্তী বলল, চলো তো দেখি কে গানটা গাইছে, কি আছে ওই ঘরটায়। এই বলে দময়ন্তী রাজেশের সাথে ঘরটার সামনে গেল। সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল তারা দুজন। বিস্ফারিত হয়ে গেল তাদের চোখ। ঘরের ভিতরে উলঙ্গ হয়ে চোখ বন্ধ করে বসে আছে লতিকা। তার চুল হাওয়ায় উড়ছে। তার সামনে রাখা একটা লাল গোলাকার বস্তু। সেখান থেকে আলো বেরোচ্ছে, কিন্তু যেটা দময়ন্তী ও রাজেশ দুজনের হৃদযন্ত্র প্রায় থামিয়ে দিল তা হলো লতিকার চারপাশটা
তাকে গোল করে ঘিরে পড়ে আছে অনেকগুলো পুরুষের কাটা মাথা। প্রচণ্ড চিৎকার বেরিয়ে আসতে চাইল দময়ন্তীর গলা থেকে, কিন্তু সে অনেক কষ্টে সেটাকে চাপল। রাজেশ চেপে ধরল তার হাত। ফিস ফিসে কাপা গলায় সে বলল, এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে ঝিলি। ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে পড়েছি আমরা। এই পাতাল ঘর থেকে, এই নীলকুঠি থেকে আমাদের এক্ষুনি পালাতে হবে। ঠিক তখনই দময়ন্তীর মনে পড়ল মুগ্ধার কথাটা। মেয়েটা যে দোতলার ঘরে একা শুয়ে আছে। উদ্ভ্রান্তের মতো সে রাজেশকে বলল, এক্ষুনি এক্ষুনি ওপরে চলো রাজেশ, এক্ষুনি। মেয়েটা ওপরে একা, এক পৈশাচিক বাড়িতে আমাদের মেয়েটা একা আছে, চলো চলো। কি? না না না, আর সময় নষ্ট করা যাবে না, জলদি চলো। ওই পাতাল ঘর থেকে কোনক্রমে তারা একতলার ঘরে উঠল। সেখান থেকে ছুট লাগালো দোতলায়। দোতলার ঘরে ঢুকতেই দময়ন্তী ও রাজেশ দেখল যে মুগ্ধা বিছানায় ঘুমোচ্ছে। রাজেশ মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে বলল, যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নাও, মেয়েকে তুলে আমরা এখান থেকে পালাবো এক্ষুনি। মুগ্ধাকে বেশ কয়েকবার ডাকলো রাজেশ। মুগ্ধা, মা শিগগিরই ওঠ, মুগ্ধা। কিন্তু মুগ্ধা কোনো সাড়া শব্দ করল না। সে গভীর নিদ্রায় আচ্ছন্ন। দময়ন্তী সেই দেখে আরো ভয় পেয়ে গেল। কি গো, মেয়েটা ঘুম থেকে উঠছে না কেন গো? বুঝতে পারছি না আমি ঝিলি, কিন্তু আমাদের দেরি করা যাবে না। ওকে আমি কোলে নিয়ে নিচ্ছি। আমাদের এখন একমাত্র লক্ষ্য এখান থেকে বেরিয়ে রাস্তায় আমাদের গাড়িতে গিয়ে ওঠা। মুগ্ধার কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো, কিন্তু এখান থেকে বেরোনোটাই এখন গুরুত্বপূর্ণ। এই বলে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিল রাজেশ। দময়ন্তীর সাথে সে দোতলার ঘর থেকে সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছে, এমন সময় গোটা নীলকুঠি জুড়ে খেলে গেল একটা হাসির রব। কোথায় পালাচ্ছিস? এই মায়াকুটিতে লোকে আসে আমার ইচ্ছায়, আমি তো তাকে আর বেরোতে দিই না। ভয়ে তটস্থ হয়ে গেল দময়ন্তী। এ যে সেই গলার স্বর যেটা সে একটু আগে শুনেছিল গান গাইতে। কি হিংস্র শীতল কণ্ঠ! রাজেশেরও চিনতে অসুবিধা হলো না স্বরটাকে। সে দ্রুত ছুট লাগালো মুগ্ধাকে কোলে নিয়ে দময়ন্তীর হাত ধরে। কিন্তু এ কি! একতলায় নেমে তারা দেখল সদর দরজাটা, যেটা দিয়ে তারা এই নীলকুঠিতে আশ্রয় নিয়ে ঢুকেছিল, সেটাই গায়েব হয়ে গেছে। হতভম্ব হয়ে দময়ন্তী চিৎকার করল, রাজেশ, দরজাটা কই রাজেশ? এখানেই তো ছিল, এটা কি করে সম্ভব? মাথায় হাত পড়ে গেল রাজেশের। এই পৈশাচিক মায়াজাল থেকে বেরোনোর রাস্তা সে আর খুঁজে পাচ্ছে না। এবার দময়ন্তী আতঙ্কে কাঁদতে লাগলো। আমরা বাঁচবো না রাজেশ, এই বাড়ি আমাদের খেয়ে নেবে। মুগ্ধা ঘুমে ডুবে গেছে, এবার ওই ভয়ঙ্করী আমাদেরও শেষ করে ফেলবে। ঠিক তখনই দময়ন্তী ও রাজেশ দেখল তাদের সামনে একরাশ ধোঁয়া। সেখানে প্রকট হয়েছে এক ভয়ঙ্করী পিশাচী। তার পরনে ফিনফিনে একটা শাড়ি, ঘন লম্বা চুল সাপের মতো হাওয়ায় উঠছে। আটো সাটো তার কালো গরম, চোখগুলোয় যেন দাবানল জ্বলছে। সে হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। এই বাড়িতে আসা থেকে আমি তোদের যা দেখিয়েছি, যা করিয়েছি, তাই তোরা দেখেছিস ও করেছিস। আমি লতিকা, তোদের মেয়ে আমার বশে। এবার তোদের শেষ হওয়ার পালা। তোদের আয়ু শুষে তবেই তো আমি চিরযৌবন থাকবো। তারপরে কচি প্রাণটাকে আয়েশ করে খাবো। পিশাচির এই কথায় রাজেশ আরো শক্ত করে আঁকড়ে ধরল ঘুমন্ত মুগ্ধাকে। তাদের প্রায় একদম কাছেই চলে এসেছে সেই পিশাচি।
এক্ষুনি এক শোচনীয় পরিণতি হতে চলেছে তাদের সকলের। দময়ন্তীর চোখে জল চলে এলো। ঠিক তখনই বাইরে যেন আলোর রোশনাই খেলে গেল ওই ঝড়ের রাতে। ভয়ঙ্কর জোরে গোটা দেবলপুর গ্রামকে কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠল এবং নীলকুঠির মধ্যে সজোরে একটা বাজ পড়ল। নিমেষের মধ্যে জ্বলে উঠল সেই পিশাচি। মরণার্তনাদ করে উঠল সে। পুড়ে ছাই হয়ে গেল সে নিমেষের মধ্যে। দময়ন্তী ও রাজেশের চোখ ধাঁধিয়ে গেল সামনে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায়। তাদের মাথা ঝিমঝিম করতে লাগলো। জ্ঞান হারালো তারা। ভোরবেলায় গ্রামের কালী মন্দিরে পুজো করে একটু হাঁটছিল হলধর পণ্ডিত। গত রাতের ভয়ঙ্কর ঝড়ে চারিদিকে অনেক গাছ উল্টে গেছিল। গ্রামের কিছু জোয়ান ছেলেরা সেই সব পরিষ্কার করছিল। দেখল হলধর। মাধবের চায়ের দোকানের ধারে আসতেই হলধরকে হঠাৎ ডাকলো মাধব। আরে নমস্কার পণ্ডিত মশাই, কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। কাল রাতের ঝড়ে দেবলপুর পুরো উলট পালট হয়ে গেছে। হলধর পণ্ডিত হেসে বলল, কিন্তু তোমার দোকান তো পুরো ঠিক আছে মাধব। সবই মায়ের আশীর্বাদ পণ্ডিত মশাই। আসলে আমি মায়ের খুব প্রিয় ছেলে তো, তাই আর কি। সে যাই হোক, বলছি গায়ের কিছু ছোকরা আমায় বলছিল যে ওই নীলকুঠির কিছুটা দূরে রাস্তায় একটা ফাঁকা গাড়ি নাকি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা আমার কেমন যেন লাগলো পণ্ডিত মশাই, তাই আপনাকে বললাম। মাধবের কথায় ভুরু কুচকে গেল হলধর পণ্ডিতের। তার মুখে চিন্তার ছাপ দেখা দিল। নীলকুঠির কাছে ফাঁকা গাড়ি? হলধর চিন্তিত স্বরে মাধবকে বলল, ব্যাপারটা ভালো ঠেকছে না মাধব, আমি একবার গিয়ে দেখে আসি। সেই ভালো হবে পণ্ডিত মশাই, বলল মাধব। হলধর দ্রুত হাঁটতে লাগলো নীলকুঠির দিকে। মনটা তার ভীষণ কু ডাকতে লাগলো। নীলকুঠির কাছে পৌঁছাতেই মাধব চমকে উঠল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এই যে অবিশ্বাস্য, মন্তব্য করল সে। তার সামনে এখন একটা ভগ্ন স্তূপ দাঁড়িয়ে আছে। বাজের তীব্রতার সাক্ষী দিচ্ছে নীলকুঠির চারিপাশ। ভগবানের নাম নিয়ে ভিতরে ঢুকল হলধর এবং ঢুকতেই সে চমকে গেল। মেঝেতে পড়ে আছে 3টে মানুষ। তাদের মধ্যে 2জন মহিলা এবং 1জন পুরুষ। নারী পরীক্ষা করে হলধর বুঝল যে তারা জীবিত। তৎক্ষণাৎ সে গ্রামে ছুটল সবাইকে খবর দিতে। দময়ন্তী চোখ খুলতেই দেখল সে একটা ঘরে শুয়ে আছে। তার পাশে বসে আছে এক প্রৌঢ় পুরুষ। তার স্বামী ও মেয়ে রাজেশ ও মুগ্ধা। মুগ্ধা দময়ন্তীকে চুমু খেয়ে বলল, মা, তোমার কেমন লাগছে এখন? অনেকটা ভালো রে, মাথায় একটু ব্যথা এখনো আছে। ম্লান হেসে উত্তর দিল দময়ন্তী। কিন্তু আমরা কোথায়? এই কথাই হলধর বলল, তোমরা আমার বাড়িতে আছো, আর চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা এখন একদম সুরক্ষিত। কিন্তু আপনি? এবার রাজেশ বলল, ঝিলি, ইনি হলধর পণ্ডিত, এই দেবলপুর গ্রামের পুরোহিত। ইনি আমাদের ওই নীলকুঠি থেকে আজ ভোরে গ্রামের লোকের সাহায্যে নিজের এই বাড়িতে নিয়ে এসেছেন। নীলকুঠি কথাটায় গত রাতের সমস্ত কথা মনে পড়ে গেল দময়ন্তীর। তার মুখে ভয়ের রেখা ফুটে উঠল। এই দেখে হলধর পণ্ডিত বলল, কোনো ভয় পেও না মা, আমি খানিকটা আন্দাজ করতে পারছি, কিন্তু তোমাদের মুখেই শুনতে চাই কাল তোমাদের সাথে ঠিক কী হয়েছিল, কিভাবে এবং কেন তোমরা ওই বাড়িতে গেছিলে।
দময়ন্তী এবার সমস্ত কিছু বলল। রাজেশও তার সাথেই বলল। সমস্তটা শুনে হলধর বলল, ওই নীলকুঠিটা একটা অন্ধকার মায়াচার। ওখানে বাস করতো এক ভয়ঙ্কর পিশাচিনী, যার হাত থেকে তোমরা কাল বেঁচে ফিরেছ ভাগ্য চলে, এবং ওই পিশাচিনীও শেষ হয়েছে কাল রাতে। কিন্তু আঙ্কেল, এই পিশাচিনী কে ছিল? মুগ্ধা প্রশ্ন করল হলধরকে। সে এক বহু পুরনো কাহিনী মা। হলধর ধীর গলায় উত্তর দিল। আমরা শুনতে চাই পণ্ডিত মশাই, বলল রাজেশ। দময়ন্তীও সাই দিয়ে বলল, হ্যাঁ পণ্ডিত মশাই, আমরা সমস্তটা জানতে চাই, প্লিজ আমাদের বলুন। হলধর এই পরিবারের কথায় রাজি হলো। সে আরম্ভ করল নীলকুঠির কাহিনী শোনাতে। ওই নীলকুঠি 1825 সালে আমাদের এই দেবলপুরে এডউইন রিচ নামক এক নীলকর সাহেব বানিয়েছিলেন। অন্য নীলকর সাহেবের মতো কিন্তু সে নিষ্ঠুর ছিল না। গ্রামের লোকজনকে সে বেশ ভালোবাসত, বেশ খুশি ছিল সে। কিন্তু তারপর সে বিয়ে করলো এবং সব পাল্টে গেল। বিয়ে করে কিভাবে পাল্টে গেল? ধীর কণ্ঠে উত্তর দিল হলধর। সাহেব পাশের গ্রামে জমিদারের মেয়ে ললিতার প্রেমে পড়ে যায়। তাকেই সে বিয়ে করে আনে ওই কুঠিতে। তারপর থেকে সাহেবের আচার আচরণ পাল্টে যেতে লাগে। সে মদ্যপ রুগ্ন হয়ে যেতে লাগে, কুঠি থেকে বেরোনো ছেড়েই দেয়। তারপর একদিন সে মারা যায়। তারপর ওই কুঠিতে পুরুষ মজুর ও বাচ্চারা মারা যেতে লাগে। গ্রামে রটে যায় যে লতিকা একটা ডাইনি, সে নাকি কালা জাদু করে এবং সেই সাহেব এবং বাকিদের মৃত্যুর জন্য দায়ী। তারপর? অবাক হয়ে জিজ্ঞেস করল মুগ্ধা। তারপর একদিন আমাদের গ্রামের বেশ কিছু লোক ও গ্রাম প্রধান পুরোহিত ওই নীলকুঠিতে লতিকাকে জ্যান্ত চালিয়ে মারতে চায়, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। আর তাদের বাড়ির লোকজনরা ওখানে খুঁজতে গেলে তাদের আর হদিশ মেলে না। এরপর থেকে সবাই ওই নীলকুঠির পথই আর মারায় না। লতিকা মানুষদের ছলনার জাল বুনে দেখায় ওই নীলকুঠির জাঁকজমক। সেই দেখে কোনো পথ ভোলা পথিক গিয়ে উঠল সেখানে। ব্যাস, আজ 200 বছর ধরে ওই লতিকা পিশাচি হয়ে পুরুষ ও বাচ্চাদের মেরে তাদের আয়ু শুষে চিরযৌবন হয়ে আছে এই প্রচলিত। কিন্তু সেটা কাল রাত অবধি। কাল ওই পিশাচির অন্ত হয়েছে। হলধর থামল। দময়ন্তী, রাজেশ ও মুগ্ধা অবাক হয়ে সমস্তটা শুনছিল এতক্ষণ। এত ভয়ঙ্কর কিছুর মধ্যে তারা যে জড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে যে বেঁচে ফিরে এসেছে, এই ব্যাপারটা এখনো তাদের বিশ্বাসই হচ্ছিল না যেন। কিন্তু আমাদের ও মারতে পারলো না কেন? প্রশ্ন করল রাজেশ। এবার হাসি ফুটল দেবলপুরের প্রৌঢ় পুরোহিতের মুখে। কারণটা তোমাদের এই কন্যা। মুগ্ধা অবাক হয়ে গেল। আমার জন্য? মানে? হলধর মুগ্ধাকে প্রশ্ন করল। তোমার জন্মবার কি? মঙ্গলবার। কিন্তু তার সাথে এসবের কি সম্পর্ক? দময়ন্তী প্রশ্ন করল। তোমাদের মেয়ে যে লগ্নে জন্মেছে সেটা অতি শুভ। ওর মতো ভাগ্য দুনিয়ায় খুব কম মানুষের নিয়ে জন্মায় মা, এবং তার উপর মঙ্গলবারে ওর জন্ম। স্বয়ং বজরংবলীর যার সাথে আছে তার সামনে কি করে কোনো প্রেত টিকতে পারে? হ্যাঁ, তোমরা বললে ওই ভয়ঙ্কর মুহূর্তে মুগ্ধা অঘরে ঘুমাচ্ছিল। না, ওকে সেই পিশাচি বশ করেনি। ও শান্তিতে ঘুমাচ্ছিল কারণ স্বয়ং বজরংবলী তখন ওকে নিজের আশ্রয় নিয়েছিল। ওই ভয়ঙ্কর বাজ পড়া লতিকার শেষ হওয়া সবই তার লীলা। তোমরা কাল তোমাদের মেয়ের জন্যই বেঁচেছ। এই কথা শুনে চুপ করে রইল দময়ন্তী ও রাজেশ।
মুগ্ধা বিশ্বাসই করতে পারছে না নিজের কানকে। হলধর পণ্ডিত এবার হেসে বলল, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছ তোমরা। আজকের দিনটা তোমরা আমার আতিথ্য গ্রহণ করো, কাল নিজেদের গন্তব্যে রওনা দিও। আচ্ছা, আমি এখন আসি তাহলে, দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। দময়ন্তী ও রাজেশ মুগ্ধার দিকে চেয়ে বসে রইল হলধর পণ্ডিত ঘর থেকে বেরিয়ে যেতে। বাবা মার চোখের জল দেখে মুগ্ধা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাদের। গুপ্ত পরিবারের সকলে নিজেদের পুনর্জীবনের আনন্দে মেতে উঠল। সন্ধেবেলা। আজ আকাশ পরিষ্কার, ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। মাধবের দোকানে বসে চা আর পেঁয়াজি খাচ্ছিল গায়ের মোড়ল ধবলবাবু, ধীরাজ ডাক্তার ও হলধর পণ্ডিত। গত দুদিনের সব ঘটনা নিয়ে কথা চলছিল। ধীরাজ ডাক্তার বলল, না, একটা জিনিস মানতেই হবে, আমাদের দেবলপুর সত্যিই আলাদা। এই গ্রামের যা ইতিহাস আছে এবং আমরা এতদিন যা দেখছি অনুভব করছি তা সত্যিই অসাধারণ। কত অলৌকিক জিনিস হয়েছে বলুন তো এই গ্রামে। কে জানে আরো কত কি হয়তো হতে চলেছে। আমি মশাই সব সময় উদ্বিগ্ন থাকি, গায়ে কখন কি হবে তাই ভেবে। ধবলবাবু এই কথায় সাই দিয়ে বলল। চায়ে চুমুক দিয়ে হলধর পণ্ডিত বলল, কিন্তু যেটাই হবে আমাদের সব সময় ভক্তি অটুট রাখতে হবে। খারাপ হয়তো অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু ভালোর জিত শেষ অবধি অনিবার্য। চায়ের দোকানে আড্ডার আসর জমে উঠতে লাগলো। অন্ধকার গাঢ় হচ্ছে। দময়ন্তী, রাজেশ, মুগ্ধা আজ সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিশি প্রেয়সীর গ্রাস থেকে মুক্ত হয়েছে দেবলপুর। কিন্তু দেবলপুর থেকে কি অলৌকিকের ছায়া চিরতরে মুছে গেছে? সন্ধে গড়িয়ে রাত হতে লাগলো। গ্রামের চারিদিকে আধার জাঁকিয়ে নামতে শুরু করেছে। বাতাসে যেন কার কান্নার শব্দ ভেসে আসছে। শ্মশানের ধারে কে যেন হেঁটে যাচ্ছে। না, শেষ হয়নি। দেবলপুরের আনাচে কানাচে অশুভর হাতছানি রয়েছে। গ্রামে যে শান্তি বিরাজমান, সেটা কাল রাত্রি নামবার আগের শান্তি। আপনারা শুনলেন আজকের বিশেষ নিবেদন, দেবলপুর সিরিজের দ্বিতীয় গল্প, বৈশম্পায়ন দাশের লেখা নিশি প্রেয়সী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, আজকের গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু। রাজেশের চরিত্রে দেবাঞ্জন, দময়ন্তীর চরিত্রে দুর্বা, মুগ্ধার চরিত্রে সৃষ্টি, পিশাচিনী এবং লতিকার চরিত্রে বর্ণালী, হলধর পণ্ডিতের চরিত্রে দিব্যেন্দু দাস, ধীরাজ ডাক্তারের চরিত্রে অরিত্র, মাধবের চরিত্রে দেবদত্ত, এছাড়া অন্যান্য চরিত্রে আমি দিব্যেন্দু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অডিওতে। তাহলে পাশে আছেন তো? থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই পাশে থাকবেন। আর কি গল্প শুনতে চান তা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।